আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, বলছিলাম জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে পরিচিত বা উঠে এসেছে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস এবং তাদের সাথে আরও সহযোদ্ধা, সমন্বয়ক। এই শব্দগুলো আমরা জুলাই আগস্টের আগে কিন্তু আমরা জানতাম না, চিনতাম না, তাদেরকেও আমরা চিনতাম না। তারা সবাই পরিচিত হয়েছে, কিন্তু তাদের মাস্টার প্ল্যান, মাহফুজ, আসিফ, নাহিদ, বর্তমানে উপদেষ্টা তারা ৩ জন আছেন, ৩ জন উপদেষ্টা সহ যারা সমন্বয়ক আছেন, তারা কিন্তু এই দেশের এই ২৪-এর আন্দোলন বা ২৪-এর অভ্যুত্থানের মূল নায়ক। তাদেরকে দিয়ে আমরা আজকে মুক্ত আকাশের নিচে আমরা স্বাধীনভাবে আমরা সবার বিপক্ষে আমরা সঠিক যেটা সত্য কথা বা তাদের সমালোচনা আমরা করতে পারি, যার উসিলায় তারাই হচ্ছে এই লোকগুলা, এই নায়কগুলা। তাদের উসিলেই আমরা আজকে কথা বলতে পারতেছি। কিন্তু আপনারা জানেন, বাংলাদেশের সবচেয়ে একটা বড় জনপ্রিয় একটা দল বিএনপি। আমরা বিএনপি পরিবারের লোক বা আমরাও বিএনপিকে ভালোবাসি। সেই বিএনপিও কিন্তু ব্যর্থ হয়ে গেছে এই আওয়ামী লীগ সরকারের কাছে। কিন্তু ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়ে তারা জীবনকে বাজি রেখে, তাদের যে জীবনটা এক সাইডে রেখে তারা রাস্তায় নেমে গেছিল। তাদের কথাও ছিল, হয় আমরা দেশ স্বাধীন করব, না হয় আমরা মৃত্যুবরণ করব। এই রাস্তা আমরা শহীদ হয়ে যাব। এরকম যদি এইভাবে শক্ত মজবুতভাবে তাদের জীবনকে বাজি রেখে যদি আরও অনেক আগে যদি বিএনপি এইভাবে রাস্তায় নামতো, হয়তো বা আরও আগেই এই দেশটা স্বাধীন হইতে পারত। কিন্তু তারা সেটা থেকে ব্যর্থ হয়েছে, তারা পারে নাই। কিন্তু যেহেতু ছাত্ররা তারা তাদের বুকে গুলির সম্মুখীন হইয়া তারা যেভাবে লড়াই করছে, তারা যেভাবে জীবনকে বাজি রেখে দেশকে মুক্ত করেছে, অবশ্যই তাদেরকে স্যালুট দিতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। যদিও রাজনৈতিক দল, কোনো দল বা বাংলাদেশের অনেক আপামর বিভিন্ন ব্যক্তিরা যদি সম্মান নাও করে, কিন্তু আমাদের প্রবাস থেকে প্রবাসী যারা আমরা আছি, আমরা অবশ্যই তাদেরকে সম্মান করব এবং সবসময় তাদের সাপোর্ট করব। আমাদের ভিতরে একটা হিংসা কেন? কেন এত হিংসা? আজকে সাজরিশা হাসানাতরা এত দামি দামি গাড়ি চালায়, দামি দামি পোশাক পরে, এই করে সেই করে, এত সমালোচনা কিসের জন্য আপনাদের এত হিংসা কিসের? তারা যেখানে জীবন বাজি রেখা তারা দেশটা মুক্ত করলো, আজকে তারা একটা গাড়ি চালাইবো, তারা তো কারোর টাকা চুরি করে নেয় নাই। হয়তো দেখা গেছে তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে কেউই হয়তো তাদের বন্ধু-বান্ধব বা তাদেরকে ভালোবেসে হয়তো দেখা গেছে এত ত্যাগ তারা করছে, তাদেরকে কি বাংলাদেশে বহু এরকম প্রভাবশালী বা এরকম অর্থ সম্পদশালী লোক আছে, তাদেরকে কোটি, কোটি টাকার গাড়ি দেওয়ার মতন ক্ষমতাশালী বহুত ব্যক্তি আছে, বা প্রবাসে অনেক ব্যবসায়ী আছে, তারা হয়তো তাকে একটা গাড়ি দিছে। এগুলা নিয়ে আপনাদের এত হিংসা কেন? এত সমালোচনা কিসের? কিসের এত হিংসা আপনাদের? তারা একটু ভালোভাবে চলবে, এটাও কিন্তু আপনাদের সহ্য হয় না। আজকে যদি গত ৫ই আগস্ট যদি তারা যদি ওইখানে শহীদ হয়ে যাইত বা যদি এই গণ অভ্যুত্থান যদি না হইতো, তাহলে তাদের অবস্থা কী হইতো আপনারা কি ভাবছেন? আপনারা কি একবারও ভাবছেন? আপনাদের কি কিছু হইতো না। আপনারা মানে পিঠ বাঁচাইয়া আপনারা আন্দোলন করছেন, ঠিক আছে। আপনারা হয়তো বলতেছেন অনেকে যে আমরা আন্দোলন করছি ১৬ বছর, ১৭ বছর আমরা আন্দোলনরত ছিলাম, এই করছি, সেই করছি। আপনারা ঘোড়ার ডিম করছেন। আপনারা। এটা দেশের মানুষ বুঝে। আপনারা যত কিছুই করেন, চিল্লাফাল্লা করেন বা যাই কিছু করেন, কিন্তু দেশের মানুষ কিন্তু আপনাদেরকে চিনে বা আপনাদেরকে বুঝে। দেশের মানুষ সত্যিকারভাবে, যারা সাধারণ জনগণ আছে না, তারা কিন্তু সত্যিকারভাবে ছাত্রদেরকে পছন্দ করে। যারা বর্তমানে নেতৃত্বে আছে বা যারা লিডার আছে, এই যে হাসনাত সার্জিস আছে না, এদেরকে কিন্তু দেশের মানুষ পছন্দ করে, ভালোবাসে। তার পাশাপাশি বর্তমানে আলেম সমাজ, বিশেষ করে যেহেতু বাংলাদেশ আপনারা জানেন প্রায় ৯২-৯২% মুসলমানদের দেশ। এই দেশে একটা ইসলামের পক্ষে মানুষ কথা বলে বা ইসলামের দিকে মানুষ ঝুঁকে আছে, যেহেতু এটা আমাদের একটা ধর্ম বা আল্লাহকে আমরা বিশ্বাস করি, আমাদের ধর্মভীরু বা আমরা যাদের ইসলামিক যারা বক্তা বা ইসলামিক যারা স্কলার আছে, তাদেরকেও আমরা সম্মান জানাই, কারণ তারা দিনের পথে তারা ডাকে এবং দেশপ্রেমিক তাদের ভিতরে আছে। তারা দেশের মানুষের জন্য কাজ করে। আপনারা কি করেন? আপনারা নিজের স্বার্থর জন্য, আপনাদের নিজের ক্ষমতার জন্য আপনারা সবকিছু একবারে বিসর্জন দিতেছেন। আপনারা বিদেশের সাথে আপনারা হাতাহাত করে কিভাবে ক্ষমতায় আসবেন, এইটা সেটা, এগুলা আপনারা চেষ্টা করতেছেন। এখনো সময় আছে আপনাদের। এইটা
কোনো দলকে আমি বলতেছি না, যারা এই পথে আছেন বাংলাদেশে এরকম কিছু কিছু মানুষ আছেন, কিছু কিছু বলতে অনেক মানুষ আছেন যারা আপনারা নিজের স্বার্থটা বুঝতেছেন, দেশকে ধ্বংস করে আপনারা এটা অতীতেও দেখছেন, কিন্তু যারা দেশকে বিক্রি করে, দেশের স্বার্থকে নষ্ট করে, নিজের স্বার্থটা যারা সবসময় দেখে না, নিজের স্বার্থ দেখে তারা কিন্তু জীবনে কিছু করতে পারে না, তাদের অধপতন একদিন না একদিন অবশ্যই আসবে। তো আপনাদেরকে একটা কথা বলি, সবাইকে বলি, কিভাবে দেশ উন্নত করবেন, দেশটা কিভাবে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন, বা কিভাবে দেশের মানুষের প্রতি আপনাদের একটা দায়িত্বশীলভাবে আপনারা কাজ করবেন, সেই চিন্তা ভাবনা আপনারা করেন, তাহলে অবশ্যই দেশে শান্তি আসবে। আর আরেকটা কথা বলি, কালকে আমি একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে বর্তমানে বিএনপি, ২টা দল এখন, বিএনপি আছে, বিএনপির সাথে আরও কিছু লোক আছে, তাদের সাথে এদিকে ছাত্র এবং জামাত, হেফাজত, এগুলা সব এখন ২টা দলের মধ্যে মুখামুখি। এই যে মুখামুখি, এটার মধ্যে এই ২টা মুখামুখির যুদ্ধ লড়াইয়ে কি হবে জানেন? আপনারা কিন্তু কেউই কিছু স্বার্থ হাসিল করতে পারবেন না মাঝের থেকে। আপনাদের একদল আছে, তাদের ক্ষতি হবে না, ক্ষতি হবে দেশের, এবং ক্ষতি হবে ছাত্রদের। এই যে হাসনাত, তারপরে সার্জিসরা আছে না, সমন্বয়করা আছে না, তাদের অবস্থা একবার ভয়ানক হবে। যেটা গতই যদি ৫ই আগস্ট না হইতো না, তাহলে কিন্তু হাসনাতরা, সার্জিসরা, এরাই কিন্তু এটার ফল ভোগ করতে হইতো। তাদের পরিস্থিতি কী যে হইতো, এটা দেশের মানুষ অনুভব করে, তারা জানে যে তাদের অবস্থা। আপনারা দেখেন বর্তমানে এখনও তাদের উপরে কিন্তু অব্যাহত আছে আক্রমণ, তাদেরকে যে কোনো সময় যে কোনো জায়গার মধ্যে তাদের কিন্তু হত্যা করার চেষ্টা অলরেডি চলতেছে, এবং যে কোনো সময় করতেও পারে। তাদের জীবনের কিন্তু অনেক ঝুঁকি আছে। এই সার্জিস, হাসানাত আছে না, তাদের সাথে যারা সহযোগিতা আছে, তাদের কিন্তু অনেক ঝুঁকি আছে। কারণ তাদেরকে যে কোনো সময় হত্যা করার চেষ্টা করতে পারে, বা হত্যা হইতেও পারে। জীবনের অনেক ঝুঁকি আছে, কিন্তু তারা তারপরও তারা দেখেন আপনারা কিভাবে তারা তাদের দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে কিভাবে তারা একীভূষ্ট হয়ে তারা কথা বলতেছে। এগুলা থেকে আপনাদের আসলে অনেক কিছু শিক্ষা নেওয়ার উচিত, কিন্তু আপনারা সেই শিক্ষাটা নিতেছেন না। আপনারা ওই অতীতে যেরকম একটা লেয়াজো রাজনীতি করছেন না, আপনারা ওই ৭১-এর সংবিধান নিয়ে, ৭১-এর সংবিধান আমাদেরকে কি দিয়েছে আপনারা বলেন তো? একটু বলতে পারেন যে আপনারা যে ৭১-এর সংবিধান আমাদেরকে কি দিয়েছে? কিছুই দেয় নাই। এই সংবিধানটা যদি আমাদের কিছু দিত, তাহলে আজকে আমাদের এই অবস্থা হইতো না। আর ভারতের সাথে আজকে বিজিবি আর বিএসএফ এই সীমান্ত লড়াইও হইতো না, বা ভারত আমাদেরকে এইভাবে আধিপত্য বিস্তারও করতে পারত না। যদি ৭১-এর যদি সংবিধান যদি আমাদের সঠিক থাকতো। কিন্তু আজকে আমাদের সেই সময় এসেছে, এখন আমাদের নতুন করে দেশ গড়ব। আমরা সংবিধান নতুন করে তৈরি করতে হবে। বর্তমানে আমি যা দেখতেছি বা আমরা যা বুঝতেছি, ছাত্ররা যেই দাবিগুলা করতেছে, প্রত্যেকটা দাবি একবারে শক্ত দাবি। প্রত্যেকটা দাবি কিন্তু সঠিক দাবি, এটা দেশের জনগণের মনের কথা। কিন্তু এইটা কিন্তু আপনারা বুঝতেছেন না। আপনারা কি বুঝতেছেন জানেন? আপনারা দেশের কিভাবে আপনারা ক্ষমতাবার গ্রহণ করবেন, কিভাবে ক্ষমতা নিয়ে আপনাদের মতো আপনারা দেশ চালাইবেন, সেই চেষ্টা করতেছেন। আপনারা কি ভাবতেছেন? আপনারা মনে করছেন যে একটা তাড়াতাড়ি সঠিকভাবে খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে দিব, যেমন তেমন একটা নির্বাচন দিয়ে দিলে আপনারা ক্ষমতায় আসতে পারবেন। এত সহজ না। আর যদি আপনারা ক্ষমতায় যদি আসেন, যেভাবেই হোক, যদি জনগণ ভোট দেয় বা তাহলে না ক্ষমতায় আসবেন। ক্ষমতায় যদি আপনারা যেই দলই আসেন, জামাত বলেন, বিএনপি বলেন, বা যেই দলই আপনারা ক্ষমতায় আসেন, আপনারা বেশি দিন টিকতে পারবেন না। তার কারণ কি জানেন? এখন জনগণ, আপনারা দেখতে পারছেন যে একটা ১৬ বছরের শক্তিশালী একটা স্বৈরশাসককে কিভাবে দেশের থেকে বিতাড়িত করতে পারছে বা বিতাড়িত হইছে, এটা কিন্তু ধারাবাহিকতা চলবে। কিছু বুঝছেন? মানুষ এখন বুঝতে পারছে কিভাবে স্বৈরাচার এই দেশ থেকে বিদায় করতে হয়, এটা তারা শিখে ফেলছে। কিন্তু এখন সোজা কথা, আর বাংলাদেশের স্বৈরশাসক বা স্বৈরশাসন দীর্ঘস্থায়ী আর হতে পারবে না। কারণ এখন নেমে যাবো, রাস্তায় নেমে যাবো, এখন জীবনকে বাজি রাখবে। জানে যে ১,০০০, ২,০০০, ৫,০০০ লোক মরবে, কিন্তু অতীতে আপনারা যা আন্দোলন করছেন না, যে আন্দোলন করছেন, আমরা ৬ মাসও দেই না একটা লোক গুলি কইরা মারতে, অথচ দেখা গেছে গুলির সরাসরি অর্ডার আছিল। কিন্তু সেটা আপনারা করেন নাই। একটা লোক মারা গেলে বাকি মনে করেন ১,০০০ লোক পালায়ে গেছে। আপনারা দেখছেন গত ৫ জুলাই আগস্টে কিভাবে আন্দোলন করছে। পুলিশ কি বলছিল? স্বরাষ্ট্রমন্ত্রীকে, আসাদুজ্জামানকে বলছিল, স্যার একটা মারি একটাই কমে, বাকিগুলা সব কি করছে? জায়গায় আছে না? যাবা এইভাবে দাঁড়ায় দাঁড়ায়। একদম বুক টান কইরা। সাইদ দেখাই দেয়া গেছে কিভাবে গুলি সামনে বুকে বুলেট নিতে হয়, কিভাবে ৪টা ৫টা গুলি সে বুকের মধ্যে নিয়ে এসে দাঁড়ায় রইছে দেশপ্রেমিক। একেই বলে দেশপ্রেমিক, একেই বলে আন্দোলন। দেশের জন্য কি কইরা গেছে তারা? ইতিহাস কইরা গেছে, ইতিহাস। এদের থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। আপনাদের লজ্জা থাকা দরকার। লজ্জা শরম যদি আপনাদের না থাকতো, তাহলে আপনারা কখনো এই ছাত্রদের বিরুদ্ধে কথা বলতেন না। এখন লজ্জা করে না আপনাদের যে ছাত্রদের বিরুদ্ধে আপনারা কথা বলেন?
এই যে হাসানাত সাজিশে আছে না, তারা কোটি কোটি টাকার গাড়ি চালাইবো, তারা বাড়ি করব, এই করব, সেই করব, তারা বিলাসিতা করব। এটা দেশের জনগণ চায়, এটা করুক তারা। সমস্যা কি আপনার? আপনাদের সমস্যা কি? যেইটা মনে হচ্ছে সেইটা করো। কারণ তারা আমাদের জন্য অনেক কিছু করছে। এই হাসনাতের জন্য, সার্জিস আলম, এই তাদের জন্য, ছাত্রদের জন্য আজকে কথা বলতে পারতেছি আমরা খোলা খোলা ময়দানে সুন্দরভাবে আমরা কথা বলতে পারতেছি। আপনি কি জানেন আমাদের ফেসবুক আইডি পর্যন্ত আমাদের ইস্যু করে দেওয়া হয়েছিল। আমরা ফেসবুকে কথা বলতে পারি না, কোনোভাবে সরকারের বিরুদ্ধে কথা বললেই আমাদেরকে বিভিন্ন রকমের ইস্যু করতো, বিভিন্ন রকমের সমালোচনা করাই যাইতো না, একদম করা যাইতো না। আমরা দেখেন না অতীতে কী হয়েছে? এখন তো আমরা একবার ওপেন কথা বলতে পারতেছি, কোনো সমস্যা নেই। আপনাদের লজ্জা শরম যদি থাকতো তাহলে আপনারা এখন আর ওই ছাত্রদের বিরুদ্ধে কথা বলতেন না, আর ৭১-এর সংবিধান নিয়ে আর এটা রাষ্ট্রপতি চুপ বুকে পদত্যাগ করবে এইটাও আপনারা বিরোধিতা করতেছেন। ছাত্ররা যেই কোনো পদক্ষেপ নিতেছে ওইটাই আপনারা করতেছেন, বিরোধিতা করতেছেন। কিন্তু আমরা দেখছি, আমরা যা বুঝতেছি, ছাত্ররা যে সিদ্ধান্তগুলো নিতেছে এটাই দেশের জনগণের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের জন্য খুবই ভালো, ভবিষ্যতে ভালো হবে। আর আপনারা যে সিদ্ধান্ত নিতেছেন, দেশে ভয়ানক একটা অবস্থা সামনে আসতেছে। আপনারা ওই আগের মতন যেটা মিজানুর রহমান আজহারি বলছিল না, তার কথাই সত্য। যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে, ওইটাই বাস্তব সত্য কথা। ওইটা মিথ্যা কিছুই বলে নাই। তো যাই হোক দর্শক, এই কথাগুলো অনেক দুঃখের সাথে বলছিলাম। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।